আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন ওসমানী সেন্টারের এই ধারাবাহিক আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সাথে যেই যুদ্ধ সেটার বিষয়ে আলোচনার আজকে ৩য় পর্ব। এই আলোচনাতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে কথা বলবো। শুরুতে একটু বলে নিতে চাই যে এই যুদ্ধে আমেরিকার সেন্টার অফ গ্র্যাভিটি কী ছিল এবং ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি কী। আমেরিকার সেন্টার অফ গ্র্যাভিটি ইরানের যে কমান্ডে যারা আছেন, যেমন আয়াতুল্লাহ বা প্রেসিডেন্ট বা ডিফেন্স মিনিস্টার বা আইআরজিসির চিফ, তাদেরকে হত্যা করা। আর ইরানের পক্ষ থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পাবলিক ওপিনিয়ন অফ দ্য ওয়ার্ল্ড এবং পাবলিক ওপিনিয়ন অফ দ্য কনসার্ন কান্ট্রি বলতে আমি আমেরিকা এবং ইসরায়েলকে বোঝাচ্ছি। তাহলে শুরুতে দেখা যাক আমেরিকা যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা তারা নির্ধারণ করেছিল যে আয়াতুল্লাহ খোমেনিকে যদি নিউট্রালাইজ করা যায় বা হত্যা করা যায় তাহলেই ইরান ধসে পড়বে বা ভেঙে যাবে, সেটা আসলে আদত হয়েছে কিনা? আসলে সেটা হয়নি। ইভেন দেখা গেছে আয়াতুল্লাহকে হত্যা করার পরে ইরান আসলে আরও ইরানের ইউনিটি দেখা গেছে। তো সুতরাং আমার মনে হয় এই সেন্টার অফ গ্র্যাভিটিটা সিলেকশন ঠিক ছিল না। এখন আমি ইরানের কথায় আসি। ইরানের যে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল পাবলিক ওপিনিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকা অ্যান্ড ইসরায়েল। আমরা আস্তে আস্তে দেখব আসলে এই পাবলিক ওপিনিয়নটাকে ইরান আসলে টার্গেট করতে পারছে বা পেরেছে কিনা। শুরুতেই দেখা যাক পাবলিক ওপিনিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। ইরান এখানে মানুষের মনের আদালতে হাই গ্রাউন্ডে আছে। কিভাবে হাই গ্রাউন্ডে আছে বা লেজিটিমেট কন্ডিশনে আছে? এর কারণটা হলো ইরান আক্রমণ করেনি। ইরান একটা নেগোসিয়েশনের ভেতরে ছিল, যেই নেগোসিয়েশনের ভেতরে কথাবার্তা এমনভাবে চলে আসছিল যে সেই নেগোসিয়েশনের অগ্রগতি হচ্ছে এবং ইরান কিছুটা ছাড় দিচ্ছে। তো সুতরাং এই পর্যায়ে এসে ইরানকে আক্রমণ করা আসলে এটা মানুষের মনের আদালতে, সারা বিশ্বের মানুষের বিবেকের আদালতের কাছে এটা আসলে ঠিক হয়নি। এখানে ইরানের, আমি যেটা বলছিলাম, মোরাল অ্যাসেন্ডেন্সি একটা চলে আসছে। আরও দুইটা কারণ আছে এটার সাথে। এক, ইরান আন্ডারডগ, সেই জন্যে মানুষের একটা সিম্প্যাথি থাকবে। সাথে সাথেই গ্লোবাল সাউথেরও ইরানের প্রতি একটা সফট কর্নার থাকবে। আর বিশেষ করে মানুষ দেখবে যে ইরানের সাথে আসলে অথবা ইরানকে ধোঁকা দেওয়া হয়েছে। একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাঝে এসে ইরানকে আক্রমণ করা এটা ধোঁকা দেওয়ার শামিল। তো সুতরাং সব দিক থেকে যদি বিবেচনা করা যায়, ওয়ার্ল্ড ওপিনিয়ন বা পাবলিক ওপিনিয়ন কিছুটা হলো ইরানের ফেভারে চলে যাচ্ছে। এখন আমি ইসরায়েল এবং আমেরিকার জনগণের যেই সেন্টার অফ গ্র্যাভিটি, তাদের মতামত, সেটা নিয়ে পর্যায়ক্রমে আলোচনার ভেতরে আসব। এখন আমি যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে একটু বলি। ইরান এ পর্যন্ত আজকে ৩য় দিন চলছে, প্রায় ৬০০-র মতো তারা মিসাইল এবং প্রায় ৯০০-র মতো ড্রোন নিক্ষেপ করেছে। এর বেশিরভাগই টার্গেটে হিট করতে পারেনি, কিন্তু উদ্দেশ্য টার্গেটে সবগুলা হিট করা না। যেই ২-৪টা বা যেই পার্সেন্টেজ, ইভেন 10% যদি হিট করে, তাহলেই সেটার একটা মোরাল, একটা কনসিকুয়েন্স বা মানসিক একটা কনসিকুয়েন্স এটার ভেতরে থাকে। এখন ভবিষ্যতে আমি মনে করি যে ইরান যে ৯টা দেশে আক্রমণ করলো এবং এতগুলা ড্রোন এবং মিসাইল আক্রমণ করলো, এটা আসলে থাকবে না। ইরান এটা কমিয়ে নিয়ে আসবে। আমরা জানি মোটামুটি ইরানের ৩ থেকে ৫ হাজারের মতো মিসাইল আছে তাদের স্টোরেজে, কম বেশি হতে পারে, এবং এর থেকে অনেক সংখ্যায় ড্রোন আছে। তো এই জন্যে আমি বলতে চাচ্ছি যে এই সংখ্যা আস্তে আস্তে, আক্রমণের সংখ্যা কমে আসবে। তার কারণটা হলো এই স্টোরেজ তো আপনার একটা ফাইনাইট একটা জিনিস, সুতরাং সেটা কমে আসবে। পক্ষান্তরে যে ইন্টারসেপ্টর দিয়ে
এই ড্রোন বা মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা হচ্ছে তাদের সংখ্যাও কমে আসবে। তবে এটা হবে যত দিন যাবে ড্রোন বা মিসাইলের আক্রমণ ইরান কমে আসলেও অনুপাতে দেখা যাবে যে টার্গেটে হিটের সংখ্যা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এটা কেন? এটা আমি বলছি। তার কারণ মিসাইল বা ড্রোনের সংখ্যা যেটা, তার থেকে ইন্টারসেপ্টরের সংখ্যা কম, এবং ইন্টারসেপ্টরের যেই সিস্টেম আছে যেটা দিয়ে লঞ্চ করা হয় এটা অনেক এক্সপেন্সিভ। এটা নিয়ে দুইটা কথা বলি। যেমন ইরানের মিসাইল যেগুলো আছে, সুপারসনিক, হাইপারসনিক বা মিসাইল যেগুলো আছে, সেগুলোর মূল্য 1,50,000 থেকে ঊর্ধ্বে 20 লক্ষ ডলারের মতো। পক্ষান্তরে আমরা যদি তাদের ড্রোনের কথা বলি, যা 15 থেকে 20,000 ডলারের মতো এরকম। আর এইগুলাকে ইন্টারসেপ্ট করার জন্যে যে সিস্টেমগুলো দিয়ে ইন্টারসেপ্ট করা হচ্ছে, আমি যদি উপর থেকে আসি থার্ডটা হলো THAAD, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমের দাম প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার, এবং এটাতে 48টা ইন্টারসেপ্টর থাকে। প্রতিটা ইন্টারসেপ্টর 12 থেকে 16 মিলিয়ন ডলার। তো আপনি 12 থেকে 16 মিলিয়ন ডলার দিয়ে একটা 1,50,000 ডলার বা একটা 15,000 ডলারের ড্রোনকে আপনি অ্যাটাক করছেন, এটা আসলে কস্ট ইফেক্টিভ হয় না। এরপরে যদি আমরা আসি নেক্সট বেস্ট পেট্রিয়ট, যেটা পেট্রিয়টের একটা ব্যাটারি যেটাতে 24টা ইন্টারসেপ্টর থাকে, এই সিস্টেমটার দাম 1 বিলিয়ন ডলার, এবং প্রতিটা ইন্টারসেপ্টর মোটামুটি 4 থেকে 10 মিলিয়ন ডলার প্রকারভেদে। তো এরকম একটা এক্সপেন্সিভ বিষয়। আরেকটা বিষয় একটু আমার আপনাদের সাথে শেয়ার করি, যে গত যে 12 দিনের যুদ্ধ ছিল, সেই 12 দিনের যুদ্ধে থার্ডের প্রায় 36% তাদের যে ইন্টারসেপ্টর, এটা যে তারা খরচ করে সেটা এখনও টপ আপ করা সম্ভব হয় নাই। এই জন্যে সম্ভব হয় নাই, এটা তো অফ দ্য শেলফ কেনা যায় না, এটা অর্ডার করলে এটা ডেলিভারি করতে 1 বছরের মতো সময় লাগে। সো এরকম একটা সিস্টেমের ভেতর দিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আমেরিকা বা ইসরায়েল যখন ইন্টারসেপ্টর ব্যবহার করবে, তারা এর পরের থেকে যত দিন যেতে থাকবে তারা পিক অ্যান্ড চুজ করবে। সব ড্রোন বা সব মিসাইলগুলোকে হিট করবে না, যেগুলো শুধুমাত্র হাই ভ্যালু টার্গেটের দিকে আসছে সেইগুলোকে হিট করবে। তার মানে বেশির থেকে বেশি ড্রোন এবং মিসাইল ইরানের আমরা দেখব যে তারা টার্গেটে হিট করছে, এবং যতই দিন যাবে ইরান ততই জুম ইন করে বিশেষ করে ইসরায়েলে অ্যাটাক করবে, অন্যান্য আরব কান্ট্রিজের বেসগুলোকে বাদ দিয়ে সেটা করবে। তো সুতরাং আমরা দেখতে পাবো যে এখানে যেটা বলছিলাম, যে এই পাবলিক ওপিনিয়নকে হিট করা, কিভাবে পাবলিক ওপিনিয়ন হিট হতে পারে, যখন ইসরায়েলে বেশির থেকে বেশি হিট হতে থাকবে ড্রোন অথবা মিসাইল, তখন মানুষের ভেতরে ভয়, ভীতি এবং যে তারা ধ্বংসযজ্ঞ হবে বা মৃতের সংখ্যা বাড়তে থাকবে। ইসরায়েলকে আমাদের বুঝতে হবে এটা একটা ইমিগ্রেন্ট সোসাইটি। ইসরায়েলের অনেক সংখ্যক মানুষ এরা ডুয়েল সিটিজেন, তারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মানুষ, তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সব জায়গায় বসবাস করে, এবং তাদের ইসরায়েলেও বসবাস করে। যখন তারা দেখবে যে তাদের সিকিউরিটির বা নিরাপত্তার অভাব আছে, তারা এখান থেকে চলে যেতে চাইবে, এটা একটা। দ্বিতীয়ত, তারা এই সমস্ত ভাবে যে প্যালেস্টাইনরা যেভাবে মারা যায় সেভাবে তারা তো মরতে চায় না, সেই জন্য তো তারা তাদের দেশ ছেড়ে আসেনি। তো সুতরাং তাদের ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি হবে এবং তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং এই যে পাবলিক ওপিনিয়নে এইভাবে হিট করা হবে, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি ইরানের ছিল। পক্ষান্তরে আমেরিকার পাবলিক ওপিনিয়নে কীভাবে হিট হবে, যখন দেখা যাবে আমেরিকার বডি ব্যাগ, সোলজারদের বডি ব্যাগ বেশি বেশি করে দেশে যাচ্ছে, এই আমেরিকার ফ্ল্যাগে মরিয়ে
যেগুলো তখন প্লেন থেকে নামবে, তখন একটা পাবলিক ওপিনিয়নের সৃষ্টি হবে। তখন মানুষ প্রশ্ন করবে, আসলে ইরান তো আমেরিকার সিকিউরিটি কনসার্ন না, ইরানকে সাথে আমরা কেন যুদ্ধে গেলাম? এই প্রশ্নের মুখোমুখি সরকারকে পড়তে হবে। এবং মিড টার্ম ইলেকশন সামনে আছে, এমন হতে পারে যদি বেশির থেকে বেশি বডি ব্যাগ যাওয়া শুরু করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার এটা লাটে উঠে যাবে আমার মনে হয়। তো এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এই পর্যায়ে এসে আমি ইসরায়েলের এয়ার ডিফেন্স সম্পর্কে একটু বলি। একটা মিথ আছে ইসরায়েল ইমপ্রেগনেবল। সো এই ইমপ্রেগনেবলটা কীভাবে, সেটা আমি একটু বলতে চাচ্ছি। তারা 4টা লেয়ারে তাদের এয়ার ডিফেন্সটা। প্রথম লেয়ারে আয়রন ডোম এটা হলো রকেটের এগেনস্টে, যেমন হিজবুল্লাহ বা হামাস ফায়ার করলে সেই রকেট আটকানোর জন্যে যে সিস্টেমটা, এটাকে আয়রন ডোম বলা হয়। এর আরেকটু উপরের যেটা লেয়ার মিসাইলকে আক্রমণ করার জন্য বা মিসাইল ধ্বংস করার জন্যে, সেটাকে বলা হয় ডেভিড স্লিং, এই সিস্টেমটা। এরপরে তৃতীয় পর্যায়ে যেটা আছে সেটা হলো অ্যারো 3 এইটা দিয়ে সুপারসনিক মিসাইলগুলা, হাই অল্টিটিউড মিসাইলগুলাকে এইগুলাকে ধ্বংস করা হয়। এবং সবচেয়ে পরে যেটা আসছে, যেটা থার্ড, যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা ইসরায়েলকে আমেরিকা দিয়েছে, এটা হলো হাইপারসনিক বা সুপারসনিক, যেটা হাই অল্টিটিউড হয়ে ভেদ করে আসে, সেটাকে আক্রমণ করার জন্যে। তবে সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, হাইপারসনিক মিসাইল কিন্তু এখনও এমন কোনো সিস্টেম নাই যে 100% হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করতে পারে বা আটকাতে পারে। তো এটা বলার সাথে সাথে আমি আরেকটা বিষয়ে আপনাদের আলোকপাত করতে চাচ্ছি, সেটা হলো চায়না এবং রাশিয়া কিভাবে এই যুদ্ধে বা এই পরিস্থিতিতে ইরানের সহায়তা করবে বা করতে পারে বা করছে কিনা, এইটা নিয়ে আমি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আলাপ করতে চাই। আমি মনে করি এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এই পরিসরে আমি আমার মতামত জানাতে চাচ্ছি কিছু। আমি মনে করি যত দিন যাবে যুদ্ধটা একটা রিজিয়নাল একটা যুদ্ধে মোড় নিবে। অলরেডি তো অনেকগুলা কান্ট্রিতে ইরান আক্রমণের মাধ্যমে এটা চলে এসছে, কিন্তু এর পরেও যেটা হচ্ছে, আজকে আমরা জানতে পারলাম যে ইউনাইটেড কিংডম তারা তাদের যেই বেজ, সেটা আমেরিকাকে ব্যবহার করার জন্যে তারা অনুমতি দিয়েছে। এবং আজকে সকালেই জানতে পারলাম এইটার পরপরই সাইপ্রাসে তাদের বেজে আক্রমণ হয়েছে। তার মানে এই যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আর আমি একটু আগে যেটা বললাম, আমেরিকা, চায়না এবং রাশিয়া কিভাবে এখানে আসতে পারে, এর পরের পর্যায়ে আমরা হয়তো ওইরকম একটা কিছু তাদের ভূমিকা দেখতে পারবো, সেটা আমি বলেছি, আমি পরে বলবো। এরপরে যেটা আমার মতামত, সেটা হলো অর্থনৈতিকভাবে যে বিশ্বে যে একটা মন্দার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অলরেডি 13% ফুয়েলের দাম বেড়ে গেছে, ক্রুড অয়েলের প্রতি ব্যারেল। তার মানে যেটা $70 ছিল, এখন আরও 13% যোগ হয়েছে। বোদ্ধারা বলছেন এটা বেড়ে $150 থেকে $200 পর্যন্ত যেতে পারে। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে বাংলাদেশের জন্য কি হবে, সেটা আমরা পরের আরেকটা এপিসোডে এই ইকোনমিক ইমপ্লিকেশনগুলো নিয়ে বলবো আশা করি। আমরা তো বলেছি রাজনৈতিক মতামত বিষয়টা, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের। ইরানের বিষয়ে একটু বলি। ইরানের যেই পরিস্থিতি এখন, ইরান ধ্বংসযজ্ঞের ভেতর দিয়ে যাবে। এখন ইরানের মানুষ সেই ধ্বংসযজ্ঞটা নেয়ার জন্য প্রস্তুত আছে কিনা, সেটা ইরানের মানুষের যে মানসিক দৃঢ়তা, সেটার উপরে নির্ভর করে। এবং তাদের সোসাইটিতে যেই ভাঙন ধরেছিল, সেই ভাঙনটা আরও বিস্তৃত হয় কিনা, সেটা দেখার বিষয়। তবে আয়াতুল্লাহ মারা যাওয়ার পর আমার মনে হয়েছে যে ভাঙন যেটা ছিল, সেটা আরও সংকুচিত হয়েছে, বাড়েনি, বরং কমেছে। কারণটা হলো, আমাদের হয়তো ওয়েস্টের অনেকের জানা নাই, আয়াতুল্লাহ ইজ নট এ লিডার। আয়াতুল্লাহ একটা স্পিরিচুয়াল একজন হেড, উনি একজন ইমাম। খ্রিস্টানদের যেরকম পোপ আছেন, সেরকমভাবে
শিয়াদের কাছে আয়াতুল্লাহ একজন ইমাম, সুতরাং উনি একজন স্পিরিচুয়াল লিডার। সেই কারণে আয়াতুল্লাহর মৃত্যু এটা সমভাবে যারা বাহরাইন, মিডল ইস্টে, ইরাকে, পাকিস্তানে যেখানেই শিয়ারা আছে তাদেরকে ব্যথিত করেছে। সুতরাং আমি মনে করি যে ইরানের যেই মানুষ, তাদের যে মনোবল, সেটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কম, তবে তারা একটা বড় সাফারিংয়ের ভেতর দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তবে যেহেতু আমি আগেও বলেছি যে ইরান ইজ এ পার্সিয়ান সিভিলাইজেশন, একটা সিভিলাইজেশন সবসময় হিস্ট্রি থেকে, তাদের সোশ্যাল এক্সপিরিয়েন্সের থেকে তারা শক্তি ফিরে পায়। সুতরাং দেখা যাক এরপরে কি দাঁড়ায়। ধন্যবাদ আপনাদের সবাইকে।